দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হোসেন। অসাধারণ একটা বই। টাকার প্রতি একটা মানুষের কেমন মেন্টালিটি বা মাইন্ডসেট বা তার সাইকোলজি হওয়া উচিত সেটা যদি তোমাকে জানতে হয় তাহলে কিন্তু তোমাকে এই বইটা পড়তেই হবে। এবং এই বইটা আমি সবাইকেই রেকমেন্ড করবো, কিন্তু হাইলিভাবে রেকমেন্ড করবো সেই সকল ভাইদেরকে, সেই সকল বোনেদেরকে যারা সবেমাত্র টাকা ইনকাম করতে শুরু করেছে। এবং এই বইটার মধ্যে 20টা লেসন রয়েছে, যে 20টা লেসন তোমাকে নিজের টাকার ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, নিজের মাইন্ডসেটের ব্যাপারে, নিজের মেন্টালিটির ব্যাপারে, নিজের অ্যাটিটিউডের ব্যাপারে অনেক কিছু নতুনত্ব শেখাবে, অনেক কিছু নতুনত্ব দেবে। তোমার জীবনে যে আপডেটটার প্রয়োজন আছে টাকার ব্যাপারে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে, সেই জিনিসটা কিন্তু তুমি এই বইটা থেকেই পাবে। এই বইটার মধ্যে যে 20টা লেসন রয়েছে তার মধ্যে যে 5টা লেসন আমার সবথেকে বেশি ভালো লাগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। 1 নম্বর হলো গেটিং ওয়েলথি ভার্সেস স্টেইং ওয়েলথি, অর্থাৎ বড়লোক হওয়া এবং বড়লোক হয়ে থাকা। বড়লোক হওয়া, বড়লোক হওয়ার জন্য যেমন হার্ডওয়ার্কের প্রয়োজন হয়, ডিসিপ্লিনের প্রয়োজন হয়, ডেডিকেশনের প্রয়োজন হয়, সেরকমই বড়লোক হয়ে থাকা, এই বড়লোক হয়ে থাকার ব্যাপারটা কিন্তু একটা ট্যালেন্ট, একটা আর্টের মধ্যে পড়ে। এবং এই আর্ট বা এই ট্যালেন্টটা কিন্তু 100টা মানুষের মধ্যে 2জন কি 1জনের আছে। এটা হিসেবে দেখা গেছে যে যতজন বড়লোক হয় তারা কতজন বড়লোক হয়ে থাকতে পারে সেটা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় তাদের কাছে। আমাদের মানুষের মধ্যে যে জিনিসটা হয় যে একটা মানুষ যখন বলে যে আমি কোটিপতি হতে চাই, সে কিন্তু বলতে চাইছে যে আমি কোটি টাকা খরচ করতে চাই, সে কিন্তু বলতে চাইছে না যে আমি কোটি টাকা ইনভেস্ট করতে চাই, সেগুলো থেকে আমি আবার সম্পত্তি তৈরি করে সেগুলোকে আমি আরও টাকা ইনকাম করব। সে ভাবে যে আমি কীভাবে টাকা খরচ করব নিজেকে বড়লোক ফিল করার জন্য, মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য। এই জিনিসগুলো যদি তুমি ভেবে থাকো তাহলে কিন্তু ভাই তুমি ভুল ভাবছো। এই জিনিসগুলো আমিও ভাবতাম যতদিন না আমি এই বইটা পড়েছিলাম, যে মানুষকে দেখানোর ব্যাপারেই আমরা, মানুষকে দেখানোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কতটা বড়লোক। এই জিনিসটা সবথেকে বড় ভুল। অনেক মানুষ আছে যারা সত্যি বড়লোক কিন্তু তারা দেখায় না, তারপর তাদের প্রয়োজন হয় না। এবং লেখক এই জন্যই বলছে যে বড়লোক হওয়াটা যেমন একটা হার্ডওয়ার্ক হয়, এবং কিন্তু বড়লোক হওয়া খুব ইজিও, হার্ডওয়ার্কের মধ্যে দিয়েও কিন্তু খুব ইজি, কিন্তু বড়লোকের থাকাটা কিন্তু খুব টাফ। এবং এই জন্য একটা উদাহরণ বলি, যে দেখবে লটারির টিকিট কিন্তু তুমি যে কোনো পাড়ার মোড়ে পেয়ে যাবে, এবং প্রত্যেক দিন তুমি দেখতে পাবে যে কেউ না কেউ সেই লটারির টিকিটে 1 কোটি টাকা ইনকাম করছে। এবার আলাদা ব্যাপার, সেটা ট্যাক্স করে সে কত টাকায় পাক না কেন, কিন্তু সে একটা ভালো থোক টাকা পায়। এবং সে যখন অ্যামাউন্টটা পায় তারপরে সে যখন বড়লোক হয়ে যায়, তারপরে সে কতদিন বড়লোক হয়ে থাকতে পারে এটা কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখবে। এবং রিপোর্ট বলছে যে 100টা মানুষের মধ্যে কিন্তু 98টা মানুষ বা 99টা মানুষ আবার কিছুদিন পরে নিজেদের আবার পুরনো অবস্থায় চলে আসে। 2 নম্বর হলো যে ইনাফ, মানে একটা মানুষের কতটুকু টাকা হলে সে বলবে যে বাস, এরপরে আমাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, এরপরে যে টাকাটা আসবে সেটা আমার সম্পত্তি বা আমার অ্যাসেট, এই সব জিনিসগুলো থেকে আমার অন্য ইনকামের সোর্স থেকে আসবে, আমাকে টাকার জন্য খাটতে হবে না, আমাকে টাকার চাকর হয়ে থাকতে হবে না। এই জিনিসটা বলার জন্য তোমার কত টাকার প্রয়োজন কখনো কি ভেবে দেখেছো? তুমি হয়তো বলেই দেবে ল্যামসাম যে আমার 10 কোটি টাকা প্রয়োজন, আমার 20 কোটি টাকা প্রয়োজন, আমার 100 কোটি টাকা প্রয়োজন, 500 কোটি টাকা প্রয়োজন, 1000 কোটি টাকার প্রয়োজন। না, অত প্রয়োজন নেই। এই জিনিসটা আমিও ভাবতাম যে আমার এত কোটি টাকার প্রয়োজন, কখনোই না। তোমার জীবনে যত প্রয়োজন আছে, তোমার ড্রিম হাউস, তোমার ড্রিম কার, তোমার ড্রিম বাইক, তোমার ড্রিম ট্যুর, তোমার ওয়ার্ল্ড ট্যুর, তোমার এই ট্যুর সেই ট্যুর, তোমার পেনশন লাইফ, তোমার রিটায়ারমেন্ট, তোমার ছেলেমেয়ের পড়াশোনা, সব কিছু তুমি যতই হিসাব করে নাও না কেন সেটা কখনো অত কোটি টাকা লাগবে না। এবং এই জন্য আমি একটা জিনিস আঙ্কুর বড়কুর কাছ থেকে জিনিস আমি ফলো করি, যে তোমার জীবনে কত টাকা লাগবে সেই জিনিসটা একটা লিস্ট করো। আজকের ডেটে তোমার কী কী লাগবে সেটাকে লেখো, তার পাশে তার অ্যামাউন্টটা লেখো, এত টাকা আমার লাগবে। সেটাকে হিসেব করে দেখলে তুমি অবাক হয়ে যাবে যে তোমার জীবনে কত টাকা লাগবে এবং তুমি কত টাকা চাইছো, তুমি অবাক হয়ে যাবে। এবং এই জিনিসটা আমি সবসময় মনে করি যে একটা মানুষের কিন্তু যতটুকু দরকার, যতটুকু তার পেটের দরকার ততটুকুই খাওয়া উচিত। এই জন্য চাণক্যের একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে বা একটা তার খুব কথা আছে যে প্রয়োজনের থেকে বেশি হলে কিন্তু সেটা বিষ, সেটা সব কিছুই। এবং সেরকমই হলো, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। এই জন্য ইনাফ কতটুকু প্রয়োজন সেটা কিন্তু তোমার জীবনে ঠিক করতে হবে। বা তুমি আমাকে হয়তো জিজ্ঞাসা করতেই পারো কমেন্টে যে ভাই তোমার কত টাকা জীবনে ইনাফ, যে বাস এটুকানি হলেই চলে যাবে, এর বেশি আর লাগবে না, বা আমাকে টাকার জন্য আর কাজ করতে হবে না। সেই অ্যামাউন্টটা হলো 1,19,03,000 টাকা। এই অ্যামাউন্ট আমি যেদিনকে পেয়ে যাবো সেদিনকে আমাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, সেদিনকে টাকা অটোমেটিক্যালি আসবে। আমাকে আর টাকার কথা ভাবতে হবে না, আমাকে টাকার চিন্তা করতে হবে না, আমাকে আর টাকার চাপড় হয়ে থাকতে হবে না। টাকা আমার জন্য কাজ করবে, তোমার জন্য টাকা কাজ করবে। তুমি যখন এই জিনিসটা বুঝে যাবে যে তোমার জীবনে কত টাকা প্রয়োজন, এই জন্য মেন্টালিটিটা সবসময় শার্প করার চেষ্টা করবে।
এই জন্য আমি বলি যে বই পড়লে কিন্তু তুমি শুধুমাত্র একটা যেমন অভ্যেস তৈরি করছো ধৈর্যের, সেরকম কিন্তু একটা ভালো নলেজও পাচ্ছ। 3 নম্বর হলো যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয়। তুমি বলতে পারবে যে তোমার এই ভিডিওটা তো ফ্রি। না, এই ভিডিওটা ফ্রি নয়। এই ভিডিওটা দেখার জন্য তুমি তোমার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা তুমি আমাকে দিয়ে এই ভিডিওটা দেখছো, সেটা হলো তোমার সময়। তোমার যদি আজ 500 টাকা হারিয়ে যায় বা 500 টাকা যদি তুমি কোথাও খরচ করে দাও, তুমি কিন্তু 500 টাকাটা কালকে আবার ইনকাম করে নিতে পারবেন। কালকে কিন্তু তোমার কাছে 500 টাকাটা চলে আসবে। কিন্তু এই যে 5 মিনিট তুমি আমার ভিডিওটা দেখলে, এই জিনিসটাকে কিন্তু তুমি কখনো রিওয়াইন্ড করে আবার 5 মিনিট আগে গিয়ে এই ভিডিওটাকে না ক্লিক করতে পারবে না। জিনিসটা হলো সবসময় এইটা। এরকমভাবে ভাববে যে আমাদের পৃথিবীতে যত কিছু জিনিস আছে তার প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রাইস ট্যাগ আছে। মরগান হোসেল বলছেন যে তোমার যে জিনিসটা মনে হচ্ছে ফ্রি, সেই জিনিসটা কিন্তু ফ্রি নয়, সেটারও একটা দাম আছে। সেই জিনিসটা খালি আমরা দেখতে পাই না। আমরা যে সময় আছে সেই সময় কিন্তু আমরা দাম দেখতে পাই না। আমরা যদি একটা ফোন কিনতে যাই, আমরা দেখি যে সেটার উপরে কতটা দাম লেখা আছে, কিন্তু সেটা কেনার জন্য আমাদের কতটা কষ্ট করতে হয়, আমাদের কতটা টাকা সেভ করতে হয়, কতটা সময় দিতে হয়, সেটার কিন্তু দাম আমরা দেখতে পাই না। ওই জন্য কোনো কিছু একটা জিনিস কেনার আগে সেটা ভালো করে দেখবে যে সেটার জন্য তুমি কত দাম দিচ্ছ, ভালো করে কিন্তু বুঝবে। এই ভিডিওটা শুধুমাত্র নলেজ পারপাসে। তোমাকে আমি কিন্তু বলছি না যে তুমি এই ভিডিওটা দেখে সব কিছু জানতে পেরে যাবে। এই ভিডিওটা দেখার পরেও তোমাকে অনেক কিছু জানতে হবে, তাই জন্য বইটাকে তোমাকে পড়তে হবে। এটা শুধুমাত্র 3টে লেসন হবে, এখনও এর 17টা লেসন আছে, যার মধ্যে আমি 2টো বলবো। তো এই জন্য বলছি বইটাকে একবার প্লিজ পড়ে নিও। তার কারণ হলো এই বইটাকে যদি বলা হয় যে আমাদের এই বইটাকে, আমার মতে বলে এই বইটাকে স্কুলে পড়ানো উচিত। হ্যাঁ, শুনতে অড লাগলেও এই বইটাকে 11 বা 12-এ আমাদের স্কুলেতে পড়ানো উচিত, কিন্তু আমাদের এই বইগুলো পড়ায় না। যাই হোক, সেগুলো বাদ দাও। 4 নম্বর হলো যে ওয়েলথ উই ক্যান নট সি। আমরা যে আসল সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে দেখতে পাই না। সম্পত্তি মানে কি, যে জিনিসগুলো আমাদেরকে টাকা ইনকাম করতে সাহায্য করে বা আমাদেরকে টাকা ইনকাম করে দেয়। সত্যিকারের যারা বড় লোক তাদের আমরা সম্পত্তি কিন্তু দেখতে পাই না, সত্যি কথা। তার কারণ হলো তুমি যদি কোনো একটা মানুষকে দেখছো যে সে 40 লাখ টাকার গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তুমি তাকে দেখে মনে করছো যে সে 40 লাখ টাকা একটা গাড়ি চালাচ্ছে, সে কত বড়লোক হতে পারে। আমার মতে কিন্তু বলে যে সে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 40 লাখ টাকা খরচ করে কিন্তু সে গাড়িটা কিনেছে। তার ব্যাংকে যতই টাকা থাকুক না কেন, সে কিন্তু সেই 40 লাখ টাকা খরচ করেছে, সেটাতে কিন্তু কোনো ইনকাম আসছে না। ভালো করে বুঝলে কী বোঝাতে চাইলাম? সম্পত্তি কিন্তু সেটা নয়, সেটা হলো খরচ। একটা যে বুদ্ধিমান হবে সে কী করবে, যে 40 লাখ টাকা যদি তার কাছে থাকে, সে সেটাকে ব্যাংকের অ্যাকাউন্টে ফেলে রেখে দেবে, যেটা সবথেকে বাজে জিনিস। সে যদি আরও বুদ্ধিমান হয়, সেই 40 লাখ টাকা দিয়ে 4টে গাড়ি কিনবে 7 সিটের, 8 লাখ টাকা করে পড়বে কি 9 লাখ টাকা করে পড়বে। বাকি যে টাকাটা থাকবে সেটা সে রেখে দেবে, রেখে দিয়ে গাড়িগুলো মেনটেন্যান্স করার জন্য রাখবে। এবং এই যে গাড়িগুলো কিনলো সে 4টে গাড়ি কি 3টে গাড়ি, সে এগুলোকে ভাড়ায় খাটিয়ে দেবে। তাহলে কী হবে, মাস গেলে তার একটা ইনকাম হবে। এইটাই হলো পার্থক্য। সত্যিকারের সম্পত্তি কিন্তু আমরা এই জন্য দেখতে পাই না। রিয়েল রিচেরা নিজেদের সম্পত্তি দেখায় না। যারা সত্যিকারের বড়লোক তারা নিজেদের সম্পত্তি দেখায় না। যারা বড়লোক নয়, যারা নিজেদেরকে মনে করে যে তারা বড়লোক, লোককে দেখানোর জন্য, শো অফ করার জন্য তারা কিন্তু জিনিস কেনে, যাতে সে ফিল করে সে বড়লোক। এই জন্য ইনভেস্টার বিল মানের একটা খুব ফেমাস কোয়েট আছে যে যদি নিজেকে মনে করাতে চাও যে তুমি বড়লোক, তাহলে তুমি দামি দামি জিনিসগুলোকে কেনো। তাহলে দেবে তুমি মনে করবে তুমি নিজেকে মনে করবে যে বড়লোক। এবং তুমি যদি গরিবও হতে চাও তাহলে কিন্তু এই একই জিনিস। 5 নম্বর হলো যে লাক অ্যান্ড রিস্ক। লাক ভাগ্য এবং ঝুঁকি। লাক অ্যান্ড রিস্ক, মরগান হোসেন বলছেন যে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু লাক এবং রিস্ক এই দুটো জিনিসই আছে। এই ভিডিওটা যে তুমি দেখছো, এই ভিডিওটা দেখাটাই হলো তোমার লাক। এই ভিডিওটা যে আমি শ্যুট করছি, এই ভিডিওটা শ্যুট করাই হলো আমার লাক। এবং এই ভিডিও যদি তুমি না দেখো তাহলে কিন্তু এটা হলো তোমার রিস্ক। এবং এই ভিডিওটা যারা দেখছে তাদের সেটা রিস্ক। কিন্তু তুমি যদি চাও তাদের কিন্তু লাক পাল্টাতে পারো। কী করে? তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং আরেকটা জিনিস ভালো করে বলে দিই যে এইটা মেনে নিও না যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হয়ে যাবে, তো আমাকে বেকার খাটতে হবে কেন, এরকম নয়। লেখক বা মরগান হোসেল বলছেন যে বিল গেটস, নাম শুনে থাকবে, নিশ্চয়ই নাম শুনে থাকবে, মাইক্রোসফটের যিনি আবিষ্কর্তা, উনি যে স্কুলে পড়তেন সেই স্কুলেতেই সেই সময় মাত্র কম্পিউটার ছিল। এটা খুব তোমার চোখে লাগলো না বা কানে লাগলো না যে কী হয়েছে তাতে। সেই সময় পুরো পৃথিবীতে 303 মিলিয়ন স্টুডেন্ট ছিল। সেই সময় ইউএসএতে কয়েক লাখ স্টুডেন্ট ছিল। সেই সময় পুরো ইউএসএতে কয়েক হাজার স্কুল ছিল। সেই সময়
শুধুমাত্র বিল গেটস যে স্কুলেতে পড়তেন সেই স্কুলেতে কম্পিউটার ছিল, বড় বড় কলেজে পর্যন্ত কম্পিউটার ছিল না। বিল গেটস যেই স্কুলেতে পড়তেন লেক সাইড স্কুলেতে, সেই স্কুলেতে 300টা স্টুডেন্টের মধ্যে বিল গেট একটা স্টুডেন্ট ছিল। এবার ভালো করে বুঝলে যে বিল গেটস যদি না সে লেক সাইড স্কুলেতে পড়তো, সে যদি না কম্পিউটারটাকে পেতো, তাহলে কিন্তু মাইক্রোসফটের কোনোদিনও আবিষ্কার হতো না। এটাই হলো ব্যাপার। ওয়ারেন বাফেট যদি আমাদের ইন্ডিয়ার দিল্লিতে জন্মগ্রহণ করতো বা কলকাতায় জন্মগ্রহণ করতো, তাহলে কিন্তু ওয়ারেন বাফেট কেউ চিনতো না। এই জন্য আমাদের লাভগুলো কী সেগুলোকে খোঁজো। এই যে তোমার কাছে একটা ফোন আছে, তোমার কাছে একটা ইন্টারনেট কানেকশান আছে, তোমার কাছে একটা চয়েস আছে, তুমি কোনটাকে চুজ করবে। তোমার কাছে একটা ঘর আছে মাথার উপরে, তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে 1000 টাকা হলেও সেভিং আছে, তোমার কাছে ফোনেতে রিচার্জ আছে, এইগুলোই হলো তোমার লাভ। আর তোমার রিস্ক কী হলো? তোমার অ্যাক্ট না করা, তোমার স্টেপ না নেওয়া। দ্য সাইকোলজি অফ মানি, এই বইটার এই 5টা লেসন শুনে তুমি হয়তো বুঝতে পারবে যে এই বইটার মধ্যে কত কিছু আছে। বাকি 15টা লেসন ভালো করে জানার জন্য এবং 20টা লেসন আরও ভালো ডিপ করে জানার জন্য বইটাকে তোমাকে কিনতে হবে। এবং ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, একবার খালি চেক করবে, ওটা অ্যামাজনের লিঙ্ক আছে, দ্য সাইকোলজি অফ মানি। ওটাকে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি একবারেই সাইটে চলে যাবে। তারপর ওটাকে পারচেস করে নেবে, 3 দিনের মধ্যে চলে আসবে। তারপরে পড়ে 1 সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যে পড়ে আমাকে আবার কমেন্ট করে বলবে। তুমি যদি 2 সপ্তাহ পরে কমেন্ট নাও করো, আমাকে 2 বছর পরেও কমেন্ট করতে পারো, আমার কোনো ব্যাপার না। তার কারণ আমি জানি তুমি যদি এই বইটা পড়ো, তোমার জীবনে টাকার ব্যাপারে তুমি যে নজরটাকে এখনও রেখেছো, সেই নজরটার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যাবে। এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।